মাত্র ৩৬ বছর বয়সে হাসান রুবায়েতের ১২টা কবিতার বই নিয়ে কবিতা সংগ্রহ বের হয়েছে। ওইটা বের হয়েছে ঐতিহ্য থেকে। হাসান রুবায়েতের এই পর্যন্ত ১৪টা বই বের হয়েছে। এই সংগ্রহে ২টা বই নাই। একটা হচ্ছে কলকাতার তবুও প্রয়াস প্রকাশনী থেকে প্রকাশিত রুম্মানা জান্নাত, আরেকটা হলো বাংলাদেশের বৈভব থেকে বের হওয়া কুসুম তার সবটুকু জানে। বাকি ১২টা বই এই সংগ্রহে আছে এবং এই সংগ্রহে থাকা সবগুলো কবিতায় আমি পড়ছি। প্রায় ২ মাস ধরে হাসান রুবায়েতের কবিতার সাথে বসবাস। এসব কবিতা পড়তে গিয়ে যেসব চিন্তা মাথায় আসছে সেই সব নিয়ে এই আলোচনায় সাথে আছে আমি হুসাইন হানিফ। আলোচনা শুরুর আগে একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো যে আমি মূলত গল্পকার। কথা সাহিত্যে কিঞ্চিত দখল থাকলেও কবিতা মূলত আমার এরিয়া না। যদিও আমার সংগ্রহে প্রচুর কবিতার বই আছে এবং নানা কারণে সবসময় কবিতা পড়া হয়, তাও তো আমি কবিতার লোক না আসলে। কবি যেহেতু চাইছেন গল্পকারের কাছ থেকে কবিতার সমালোচনা শুনতে এবং আমারও একটা আগ্রহ ছিল কবিতা নিয়ে কথা বলার, তো সেই জায়গা থেকে এই রিস্কটা নিলাম। কথাবার্তায় যদি ভুলভাল হয় ধরায় দিন বা ক্ষমার দৃষ্টিতে দেখেন। হাসান রুবায়েতের ১২টা বই যেহেতু আমি পড়ছি, প্রচুর কথাবার্তা জমা আছে, অনেক নোট নিয়েছি, অনেক কমেন্ট করছি। সেসব বলতে গেলে ৩-৪ ঘন্টার একটা লম্বা আলাপ হবে। সেটা বিরাট পরিশ্রম সাধ্য কাজ, এটা আমার পক্ষে আপাতত সম্ভব না। এই আলোচনায় সেসব চিন্তা ভাবনার খুব সামান্যই ধরা পড়বে। তো ওনার কবিতা নিয়ে আমার যে সামান্য বোঝাপড়া আছে সেটাই শেয়ার করব। বইটা পড়ার আগে ভাবছিলাম যে খুব দ্রুতই শেষ করতে পারবো, মানে ৪০০ পৃষ্ঠার একটা বই কয়দিন আর লাগবে, সপ্তাহখানেক হয়তো লাগবে। কবিতা তো টেক্সট হিসেবে আরও একটু কম। ৪০০ পৃষ্ঠার একটা বই আমার নর্মালি ৫-৬ দিন কিংবা ১ সপ্তাহ লাগে। তো আমি ভাবছিলাম এটা হয়তো ওই রকম টাইমই লাগবে, কিন্তু খেয়াল করলাম যে কবিতা আসলে বেশি পড়ার জিনিস না। টেক্সট কম হওয়ার কারণে হয়তো একটা বই আপনি পড়া শেষ করতে পারলেন একদিন, কিন্তু ওইটা হজম করতে কঠিন হয়, সময় নেয়, চিন্তা ভাবনা করতে সময় লাগে, ক্লান্ত করে ফেলে মোটামুটি। উপন্যাসে যে সমস্যাটা নাই আসলে। তো ফলে মনে হয়েছে যে কবিতা আসলে বেশি পড়ার জিনিস না, স্বাদের অল্পই ভালো, সন্দেশ বেশি খাইলে ঘুষি ঘুষি লাগে। হাসান রুবায়েতের এই বইগুলো পড়ার আগ পর্যন্ত তার খুব বেশি কবিতা আমার পড়া ছিল না। ৩-৪টা কবিতা কিংবা আরো বেশি ফেসবুকে ওয়েবসাইটে যে কয়টা কবিতা পড়ছিলাম আর কি। তো সেটা দিয়ে একজন কবিকে বিচার করা তো আসলে কোনোভাবেই সম্ভব না। কিন্তু বাংলাদেশের অবস্থায় এবং ট্রেন্ড অনুযায়ী এই সামান্য কবিতা দিয়ে আমরা বিচার করে অভ্যস্ত, যে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছে যায় আমরা, এবং সেটা যে খুব গভীর সেরকম না। ভালো কবি কিংবা খারাপ কবির মতো বাইনারি সিদ্ধান্ত নিতে পছন্দ করি আমরা। এই বইগুলো পড়ার পরে আমি মনে মনে তওবা পড়ছি, কারণ কবিতা পুরোপুরি বা একটা বই না পড়ে কখনোই তার ব্যাপারে আসলে মন্তব্য করা থেকে বিরতই থাকতে হবে। তাছাড়া অবমূল্যায়ন কিংবা ভুল বিচার করে ফেলতে পারি আমরা, তো এই ব্যাপারে একটু খেয়াল রাখা দরকার। তো মূল কথায় আসি, হাসান রুবায়েতের এই বইগুলো পড়ে মনে হয়েছে বিষয়বস্তুর দিক দিয়ে হাসান রুবায়েত অত্যন্ত সমৃদ্ধ একজন কবি। তার কবিতার শক্তিমত্তা কেবল শৈল্পিক কারুকাজে না, ছন্দে না কিংবা ফর্মে না, বরং বিষয়বস্তুর সাহসিকতা এবং আবেগের সততায়। উনি বিচিত্র ধরনের কবিতা লিখছেন। তার কবিতায় মানবিক অস্তিত্বের সংকট প্রবলভাবে ধরা পড়ে। মোটা দাগে কিছু কিওয়ার্ড যদি বলতে হয় তাইলে আত্মপরিচয়, মানবিক সম্পর্ক, প্রেম, কাম, বিরহ, হিংসা, ঘৃণা, বিভৎসতা, আত্মহত্যা, ভাষা রাজনীতি, রাষ্ট্রীয় জুলুম, গুম, ক্রসফায়ার, লোকাল ফ্যাসিবাদ, গ্লোবাল ফ্যাসিবাদ, সীমান্ত রাজনীতি, ভারতীয় আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, ফিলিস্তিন, পাহাড়, নদী শাসন, ইসলামী অনুষঙ্গ, কওমি মাদ্রাসা, জ্যোতির্বিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভাষাবিদ্যা, হস্তাক্ষরবিদ্যা, ইতিহাস, সঙ্গীত, এরকম অসংখ্য বিষয় ধরা পড়ছে। এত বিচিত্র সব বিষয়ে কবিতা লিখছেন হাসান রুবায়েত, যেটা সত্যি ইমপ্রেসিভ। এক একটা কবিতা আর কবিতার বই নিয়েই আলাদা আলোচনা করা সম্ভব, যেটা এই সামান্য আলোচনায় করা মুশকিল। সাধারণত আধুনিক কবিরা নিজেদেরকে ধর্ম থেকে আলাদা রাখেন কিংবা নাস্তিকের আবরণে ঢাইকে রাখেন। হাসান রুবায়েত যেটা করেন নাই, উনি একদম ব্যতিক্রম এই জায়গায়। উনি আল্লাহর কাছে গুনাহগার বান্দা হিসেবে হাজির হন। নিজের ধর্ম পালনে উদাসীনতা কিংবা অপারগতা থাকলেও আল্লাহ ও তার রাসূলের প্রতি এক ধরনের টান খেয়াল করা যায়। তার কবিতায় বেশিরভাগ সময় অস্থিরতা, হতাশা, বিমর্ষতা, অর্থহীনতা ভয়াবহভাবে হাজির হইলেও আল্লাহর প্রতি ঈমানও দেখা যায়। এমনকি সরাসরি কোরআনের আয়াতেই কবি স্বস্তি খোঁজেন। উনি উচ্চারণ করেন ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে আছে স্বস্তি।
মানবিক সম্পর্কে রুবায়েতের কবিতায় জটিলতা এবং দূরত্ব লক্ষ্য করা গেলেও খোদার সম্মুখে পড়লে তার অসহায়ত্ব উলঙ্গ হয়ে পড়ে। যখন ডাক দেয় আল্লাহ গো, তখন তার কাব্যের অহংকার ঝরঝর হয়ে গুঁড়া হয়ে পড়ে। মোনাজাতে অন্যের কান্দন দেখলে যেরকম বিচিত্র রকম অনুভূতি হয়, হাসান রুবায়েতের কবিতাতেও আল্লাহর কাছে ফরিয়াদ কিংবা মোনাজাত দেখলে, আল্লাহকে ডাকার ধরন দেখলে পাঠকের ভেতর সেই রকম বিচিত্র একটা অনুভূতি হয়। কবিকে এতটা আড়ালহীন হইতে দেখলে পাঠকেরও একটু লজ্জা হয়। তবে ব্যক্তির এই অসহায়ত্ব তো বাস্তবতা। একান্ত মুহূর্তে বালা মুসিবতে আমরাও তো খোদার কাছে আমিত্বের সকল সংকোচ আব্রু সরায় রেখে হাঁটু গেড়ে বসি। হাসান রুবায়েত মুসলমানের ছেলে, আর মুসলমানের ছেলে বলে এই অঞ্চলের যে রাজনীতি সেটারও মুখোমুখি হইতে হয়। রুবায়েতকেও সেই সব অভিজ্ঞতার ভেতর দিয়ে যাইতে হয়। মুসলমান মানেই জঙ্গি, মুসলমানের ছেলে কবিতা লিখতে পারে নাকি, মুসলমানদের শিল্প সাহিত্য হয় নাকি, এই ধরনের যে স্টেরিওটাইপ কথাবার্তা, এই রেসিস্ট মন্তব্য, কালচারাল হেজিমনি, এই সবের জবাব দিচ্ছেন রুবায়েত কবিতার পর কবিতায়। হাস্যকর হইলেও দুঃখের সাথে বলতে হয় যে মুসলমানের ছেলে জঙ্গি না, এবং মুসলমানের ছেলে কবিতা লিখতে পারে, তাদের শিল্প সাহিত্যও হয়। মুসলমানের ছেলের জীবন কত রকম, কত সমৃদ্ধ, কত তার অভিজ্ঞতা, তার প্রেম, কাম, সম্পর্ক, অনুভূতি কেমন, সেসবের সাক্ষ্য এক একটা কবিতা। কবি নিজেকে কোনো সমাজের ধর্মে কিংবা দেশে সীমাবদ্ধ দেখতে রাজি না। সে মূলত বিশ্ব নাগরিক, সকল ধর্মেই তার যাতায়াত, সকল সোসাইটিতে তার বিচরণ। হাসান রুবায়েতের কবিসত্তার জন্ম ও বাইরে ওঠা হাসিনার ফ্যাসিবাদের ভেতর, আর এই ফ্যাসিবাদের ভেতরে অন্য 100 জন কবির মতো রুবায়েত চুপ করে থাকেন নাই। 2018 সালেই আস্ত একটা বই লিখে প্রতিবাদ জানাইছেন, আর বইয়ের নামও রাখছেন এমন ঘনঘর ফ্যাসিবাদে, যেটা একটা বিরাট সাহসের কাজ। বাংলাদেশের কবিকুল যখন স্বৈরাচারের পা চাটতে ব্যস্ত, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির সুযোগ্য কন্যার শাসনে মুগ্ধ হয়ে জননী বলে জয়ধ্বনি করতেছিল, হাসান রুবায়েত তখন সম্পূর্ণ বিরুদ্ধে দাঁড়ায়া ফ্যাসিস্ট ঘোষণা দিয়া বসলেন হাসিনারে। আসেন একটু পড়ি, দেখেন কি লিখছে। কবিতার নাম 18 সাল। ফ্যাসিবাদের দিন রাত্রি, কোমর তোলে সাপ, দিনাজপুরে লেবুর ঘ্রাণে অংশত 6 লাভ। দেখার কিছু ছিলই না তো গুজব ছিল ঘা, রক্ত ঘুমে জীব দেখালো মুসলিনীর মা। 18 কি সালই শুধু হিংসার ঝরা বন, সারা হাওয়ায় উঠছে ধুধু অজস্র অ্যাপ্রন। যখন আমার চোখের পাশে বাড়ছে ক্ষত, ফুল তখনও ফুটছে মাদার চোখের মতো। আরেকটা কবিতা পড়ি, কবিতার নাম হচ্ছে ফ্যাসিস্ট। চাঁদের বুড়ি গুম হয়েছে, লাশ ভাসছে জলে, অন্ধকারের পিণ্ড নাচে ঢেউয়ের অঞ্চলে। কেউ দেখেনি শোনেনি কেউ 18 সাল, প্রতিবেশীর ছাগল এসে খেয়েছে 2 গাল। আমরা সবাই কবর খুঁড়ি নিজের আঙিনায়, চাঁদের বুড়ির দাফন হবে যাচ্ছি জানা যায়। নদীর পানি ছলাচ্ছলে হিংসাতে উন্মুখ, চাঁদের ভেতর ফ্যাসিস্ট মোছে 2 নলা বন্দুক। হাসান রুবায়েতের যেটা সব থেকে শক্তির জায়গা মনে হয়েছে সেটা হলো উনি কোনো আদর্শের কাছে নিজের মেরুদণ্ড বন্দুক রাখেন নাই। মামুলি দেশপ্রেমের গোলামও না সে। দেশের প্রতি হতাশার চূড়ান্ত প্রকাশ হিসেবে কবি উচ্চারণ করেন, এই দেশেতে জন্ম যেন বই দেশেতে মরি। হাসান রুবায়েত অনায়াসে পাহাড়ে সামরিক শাসন, তনু হত্যা, কল্পনা চাকমার প্রসঙ্গ আনতে পারেন। ফলে তার ভেতরে দেশপ্রেম থাকলেও অন্ধ জাতীয়তাবাদের খরিদ্দার হাসান রুবায়েত না আসলে। তো মনে হয়েছে যে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সবসময় প্রস্তুত, যে কোনো বিষয়ে অন্যায় দেখলে মানুষের পক্ষ নিয়ে দাঁড়ায় যাবে। কবির কবিতায় ডার্ক হিউমারের উপস্থিতি লক্ষ্য করার মতো। যখন উনি উচ্চারণ করেন, জান ফুরালো মান ফুরালো বাঁচার উপায় কি, বর্গি নামা খুন করে যায় ডাইনি পাড়ার ঝি। ধারণা করি কবি এইখানে হাসিনাকে ইঙ্গিত করে ডাইনি পাড়ার ঝি বলছেন। উনি হাসিনাকে পুরোপুরি ডাইনির মর্যাদাও দেন নাই, ডাইনি পাড়ার চাকরানি বানায় দিচ্ছেন। এখানে যে হাস্যরসটা সৃষ্টি করছেন সেটা ভীতিকরভাবে অসাধারণ। হাসান রুবায়েতের কবিতায় চিত্রকল্প বৈচিত্র্যে ভরপুর। তার কবিতায় চিত্রকর্ম মূর্ত বিমূর্ত সব রকমই আছে। গ্রাম থেকে শহরে, দেশ থেকে বিদেশে দ্রুত চলাচল করে। ইউফ্রেটিস নদীর পাশে বয় দুধখাল নদী।
কখনো কখনো সেইগুলো অর্থে কিলবিল করে, দারুণ অর্থপূর্ণ এবং সম্ভাবনাময় মনে হয়। কবি নিজেই উচ্চারণ করেন, সমস্ত ভাষার মধ্যে কিলবিল করছে অর্থ। আবার কখনো কখনো প্রাণহীন, অর্থহীন মনে হয়। এই অর্থহীনতাও কবি খুব একটা খারাপ ভাবে দেখেন না বলে মনে হয়। এজন্যই উনি লেখেন যে ভাষা অহেতুক অর্থের দিকে যায়, মানে সবকিছু অর্থের দিকে যাইতে হবে এমন তো কোনো কথা নাই। অনেক কবিতা পড়লে মনে হয় যে অর্থ কিংবা অর্থহীনতা নিয়েও কবির আসলে টেনশন নাই। উনি মূলত সৌন্দর্য সৃষ্টি করে গেছেন, কিংবা ব্রেন রট মস্তিষ্কের রুক্ষ প্রাণহীন এলোমেলো ভাবনার স্বাক্ষর রেখে গেছেন। তার ইমেজ মাঝে মাঝে রিপিট হয়েছে, ছেঁড়া জুতার ইমেজ অনেক কবিতায় আসছে, পরিমাণে যদিও সেটা খুব বেশি না। অনেক বিশেষ শব্দও রিপিট হয়েছে। বাকশালীর হিংসার মতো বৃষ্টি পড়তেছে, হিংসার দূরত্ব দাঁড়িয়ে, এরকম কিছু ট্রেডমার্ক আছে হাসান রুবায়েতের। প্রচলিত যেসব ইমেজ এবং রূপক আছে সেগুলো ভেঙে তছনছ করে দিয়েছেন হাসান রুবায়েত। সেটা তার কবিতার বই জুড়েই দেখা যায়। চাঁদের আলোকে পুজোর সাথে তুলনা করছেন, আবার চাঁদের ভেতর ফ্যাসিস্টকে দেখতে পাইছেন, নক্ষত্রকে শুয়োরের সাথে তুলনা করছেন। তো এইসব একজন শক্তিমান কবির আলামত হিসেবে দেখি। নবী প্রেমে নজরুল যখন আরব বেদুইন হইতে চাইছেন, রুবায়েত তখন নবীকে বাংলাদেশি কল্পনা করছেন। উনি লিখতেছেন যে যেখানে মোহাম্মদ সেখানেই মদিনা। তো এইভাবে পূর্বপুরুষ কবিদেরকে ছাড়া যাওয়ার, তাদেরকে টপকানোর একটা চেষ্টা দেখা গেছে রুবায়েতের ভেতরে। এটা বেশিরভাগ সময় উনি ভালোভাবে পার হয়ে গেছেন। ছন্দ আর ফর্ম নিয়ে কথা বলার মতো এলেম আমার দখলে নাই, সেটা স্বীকার করে নেওয়াই ভালো। একজন সাধারণ পাঠক হিসেবে যতটুকু এলেম আছে তাতে মনে হয়েছে যে হাসান রুবায়েতের কবিতায় অন্যতম শক্তিশালী দিক হচ্ছে ছন্দ এবং ফর্ম। মানে এইটা নিয়ে আপনি আসলে আপত্তি তুলতে পারবেন না। ছন্দ নিয়ে খেলার যে একটা স্বভাবজাত দক্ষতা আছে রুবায়েতের, সেটা তার নিন্দুকেরাও অস্বীকার করতে পারবে না। ফলে ছন্দ কখনোই পাঠের সমস্যা তৈরি করে নাই, মেকিও লাগে নাই। এমনকি ছন্দ রেখে যখন গদ্য কবিতা বা মুক্ত ছন্দে কবিতা লিখতেছেন তখনও কিন্তু পাঠে কোনো রকম ব্যাঘাত ঘটতেছে না, বরং পাঠের মজাটা আরো বাইরে যাইতেছে। একজন রিডার হিসেবে এবং গল্পকার হিসেবেও হয়তো তার গদ্য কবিতায় আমার বেশি পছন্দ হয়েছে। এই কারণে শেষ গদ্য কবিতার বইটা আমরা কথা বলি কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা, ওইটা আমার বেশি ভালো লাগছে, বেশি আপন মনে হয়েছে এটা আসলে আমার টাইপের বই। কবি নানান রকম ছন্দ এবং ফর্ম ব্যবহার করছেন, দেশি ফর্মের বাইরে গিয়ে বিদেশি ফর্মেও কাজ করছেন। এমনকি ফর্মেও সীমাবদ্ধ থাকে না তার কবিতা, যতটুকু দরকার হয়েছে ততটুকুই নিছেন। প্রথম 6টা বই পড়তে গিয়ে মনে হয়েছে যে ওই সময়ে নিজেকে প্রমাণ করার একটা খুব চেষ্টা ছিল রুবায়েতের। তখন ছন্দ আর ফর্মে অনেক বেশি শক্তি ব্যয় করে ফেলছেন। প্রমাণ করা হয়ে গেলে পরের বইগুলোতে অবশ্য সেই কষ্টটা কম চোখে পড়ছে, কিংবা শক্তি বাইরে যাওয়ার কারণেই আরো সাবলীল হয়েছে, ওইসব আড়ষ্টতা কমে গেছে এবং তখন ছন্দ আর ফর্ম নিয়ে নানান রকম এক্সপেরিমেন্ট করছেন। এমনকি মধ্যযুগের মঙ্গল কাব্যের ছন্দ এবং ফর্ম নিয়েও কাজ করছেন, সেটাকে উত্তরাধিকার সূত্রে পাওয়ার মতো 2 হাতে ব্যবহার করছেন এবং সেটা খুব ভালো একটা উদাহরণ হয়ে উঠছে। হাসান রুবায়েত অনুকবিতা লিখছেন, দীর্ঘ কবিতাও লিখছেন, ওয়ান লাইনার, হাইকু, কোয়াট্রেন, সনেট, নানান ফর্মে কবিতা লিখছেন। এমনকি বাতিল হয়ে যাওয়া ফর্মেও কবিতা লিখছেন। অনভ্যস্ততার কারণে সেসব অবশ্য পড়ার গতিতে বাধা দিচ্ছে, যদিও মানে একটু ভিন্ন স্বাদ নিয়ে আসছে। তবে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হলো যতই দিন গেছে ছন্দ আর ফর্মকে হাসান রুবায়েত গুরুত্ব দেওয়া কমায় দিচ্ছেন, বিষয় আর ভাবকে বেশি প্রাধান্য দিচ্ছেন, যেইটা আমার কাছে ন্যাচারাল মনে হয়েছে এবং এটাই আমার কাছে বেশি ভালো লাগছে। হাসান রুবায়েতের প্রথম কাব্যগ্রন্থ ঘুমন্ত মার্কারি ফুলের প্রথম কবিতাটাই একটা চমক। কবিতাটা পড়ে আমি যতটুকু ধারণা করতে পারছি, প্রথম কবিতাতে হাসান রুবায়েত নিজের অস্তিত্ব, রাজনীতি, গতিপথের জানান দিয়ে ফেলছেন। চলেন কবিতাটা পড়া যাক। কবিতার নাম হচ্ছে অপর ভূগোল। এতটা বই মাত্রই কেন এই ভাষা, রাগী ফুল তুমি আকাশের রেণু, বীজের গোপন থেকে ফিরে আসে পাখিদের হাওয়া, তিলের ঘামটুকু সয়ে সে এক অপর ভূগোল, কত ফুল জেরক্স করছে ঘ্রাণ হিংসার দূরত্বে দাঁড়িয়ে, কাফের যেটুকু রহম পড়ো এই কাব্যের পাশেই তার উত্তর। টেক্সটে খেয়াল করলে দেখবেন যে নিজের মাতৃভাষায় কবিতা লিখতে আসা
কবি এখানে সংকটে পড়ছেন, তার অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। তার মনে হয়েছে এই ভাষা যথেষ্ট আন্তরিক না, আপন মায়ের মতো না, সৎ মায়ের মতো আচরণ করতেছে। সব সৎ মাও ভালো না খারাপ, আর সৎ মা সম্পর্কে কবির উক্তি ঠিক না ব্যাঠিক সেই আলাপে না গিয়ে আমরা বরং ভাষার আলাপেই থাকি। কলকাতার কলোনিয়াল ভাষা নিয়ে যেই ডিসকোর্স, সেখানে হাজিরা দিয়া হাসান রুবায়েত বলতেছেন যে এই ভাষায় লিখতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না, স্বস্তি পাচ্ছেন না। তার অনুভূতি প্রকাশের জন্য এই ভাষা যথেষ্ট আন্তরিক না, যথেষ্ট উদার না, প্রগতিশীল না। তিনি ভাষার ভেতর এক ধরনের সাম্প্রদায়িক অন্ধত্ব আবিষ্কার করছেন। কবিতার সমস্যা চিহ্নিত করলেন, তার কাছে কি কোনো সমাধান আছে? এই প্রশ্নের উত্তর আসলে তার বাকি সব কবিতা এবং কবিতার বইগুলা। শেষ লাইনটা খেয়াল করি, কাফেরের যেটুকু রহম পর ওই কাব্যের পাশেই তার উত্তর। প্রশ্ন হইল যে প্রথম কবিতায় যে উনি যেই নতুন ভাষার একটা ইঙ্গিত দিলেন, সেই নতুন ভাষা কি রুবায়েত তৈরি করতে পারছেন? সহজ কথায় উত্তর হইল না, এখানে তিনি নতুন কোনো ভাষায় লেখেন নাই। তবে এখানে কিন্তু আছে, কথা আছে। হাসান রুবায়েত যেটা করছেন, জনগণের যেই ভাষা, জনগণের মুখের যেই ভাষা, সেইটাই পিক করছেন। তার ভূগোলের মানুষের মুখের ভাষার কাছাকাছি থাকার চেষ্টা করছেন। যদিও তার ভাষা পুরোপুরি মানুষের মুখের ভাষাও না, সেটা হওয়া সম্ভব কিনা সেটাও একটা প্রশ্ন। যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব ততটুকু তিনি করছেন। অধিকাংশ মানুষের মুখের ভাষা হওয়া সত্ত্বেও ইংরেজ কলোনাইজাররা এবং কলকাতার বন হিন্দুরা যে ভাষাটাকে ছাঁটাই করছিলেন, এই ছাঁটাই করার প্রক্রিয়া এবং ব্যবহারটাকে হাসান রুবায়েত সৎ মায়ের আচরণ মনে করছেন এবং বাতিল হওয়া সেই মুখের ভাষায় ফিরায় নিয়ে আসার চেষ্টা করছেন। তবে পুরোপুরি করেন নাই, চেষ্টা করছেন। পুরোপুরি কেন করেন নাই? চাইলে পারবেন, কিন্তু কেন চান নাই বা চাইতেছেন না সেটা একটা প্রশ্ন। ধারণা করি কবি এখনো প্রস্তুত না। আসলে ওনার যে অডিয়েন্স, তাদেরকেই তিনি গুরুত্ব দিচ্ছেন। অডিয়েন্সরা তো আসলে অভ্যস্ত না ওই ভাষায় এখনো, ফলে হয়তো এক ঘরে হয়ে যাওয়ার একটা ভয় থেকে সেই চেষ্টাটা করতেছেন না, অথবা অন্য কিছু হইতে পারে। হয়তো অডিয়েন্সকে অভ্যস্ত করে করে সাথে নিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে উনি হয়তো নিজের মনের মতো করে লিখতে পারবেন। কেননা যতই সময় যাচ্ছে, যতই অভিজ্ঞতা বাড়তেছে, রুবায়েত ততই মানুষের কাছাকাছি আসতেছেন এবং ততই সৎ মায়ের কাছ থেকে দূরে সরে গিয়ে আপন মায়ের কোলে ফিরে আসতেছেন। বাংলাদেশের সাহিত্যের জন্য এটা একটা খুশির সংবাদ, কারণ বাংলাদেশে তো প্রো পিপল আর্টিস্ট খুঁজে পাওয়া খুব মুশকিল। এদেশে আপনি নানান ধরনের কবি পাবেন। হিন্দু রেনেসার কবি আছে, মুসলিম রেনেসার কবি আছে, বাঙালি জাতীয়তাবাদী কবি আছে, নানান ধরনের কবি আছে, কিন্তু বাংলাদেশি কবি নাই আসলে। ভারতপন্থী, রাশিয়াপন্থী, আমেরিকাপন্থী, ইউরোপপন্থী, ইরানপন্থী, আরবপন্থী বহু ধরনের কবি আছে, কিন্তু বাংলাদেশি কবি নাই আসলে, বাংলাদেশি আর্টিস্ট নাই। এটা খুব একটা দুঃখের ঘটনা আমাদের জন্য। সেই জায়গা থেকে হাসান রুবায়েত ব্যতিক্রম। উনি এই দেশের কবি হওয়ার চেষ্টা করছেন, এই দেশের মানুষের কবি হওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশপন্থী আর্টিস্ট হওয়া মোটামুটি আনকুল একটা ঘটনা আর কি। মনে হয় বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করতে তাদের খুব ঘেন্না লাগে। তারা সকল বঙ্গবন্ধুকে আকাশ লিখে দেয়, বাতাস লিখে দেয়, নানান কিছু লিখে দেয়, কিন্তু জনগণকে আবার ইতর বলে, ইবলিশ মনে করে, ইবলিশের আবির্ভাব ঢাকায় দেখায়। দুঃখের বিষয় হলো নিজ জাতির প্রতি এই যে বিদ্বেষী মনোভাব, এই যে রেসিস্ট আচরণ, রেসিস্ট মন্তব্য, এইগুলোকে ওরা খারাপও মনে করে না, বোঝেও না যে এটা রেসিস্ট আচরণ। তো হাসান রুবায়েত এই জায়গায় ব্যতিক্রম। উনি প্রচলিত যে সিস্টেম এবং প্রচলিত যে ন্যারেটিভ, সেটার বিরুদ্ধে দাঁড়ায় গেছেন। উনি প্রো পিপল হওয়ার চেষ্টা করছেন। এইখানেই তার গুরুত্ব, এইখানেই তার ব্যাটাগিরি। তো যেটা বলতেছিলাম শব্দের আলোচনায়, যে হাসান রুবায়েত অনেক নতুন লোকাল শব্দ ব্যবহার করছেন, যেটা আগে খুব একটা দেখা যায় না, যেগুলো অতটা কুল শব্দ না, যথেষ্ট প্রমিত শব্দ না। যেরকম শ্যামা, পাতাসোড়া, কেজাই, তোরা জাল, মর্দা, হাঁকাও, এইসব শব্দ তো আপনি খুব বেশি পাবেন না, মানে অন্তত আপনি ডিকশনারি খুঁজে পাবেন না। আঞ্চলিক ডিকশনারিতে পাবেন কিনা সেটার ব্যাপারে সন্দেহ আছে। অথচ এই দেশের কোটি কোটি মানুষের মুখের ভাষা এগুলো, মুখের শব্দ এগুলো। তবে আমার মনে হয়েছে যে হাসান রুবায়েত এখনো তার সেরা কবিতাটা লিখতে পারেন নাই, তার সেরা ভাষাটা ব্যবহার করতে পারেন নাই, তার পুরা শক্তি এখনো প্রয়োগ করতে পারেন নাই। ভাষার আড়ষ্টতা কাটায়া তার পুরা শক্তি প্রয়োগ করে আরো ভালো কবিতা লিখবেন সে আশা করতেছি। একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, মানুষ কি নিজেদের যুক্তি বুদ্ধি ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে আছে নাকি? মানুষকে আবারও তাদের হৃদয়ের কাছে ফেরত আসতে চাইতেছে নাকি? এখন থেকে প্রায় 150 বছর আগে 1882 সালে ফ্রেডরিক নিটশে বলছিলেন যে গড ইজ ডেড। মানে আধুনিক মানুষ আর কোনো পরম সত্যে বিশ্বাস করতে পারতেছে না। ধর্ম, নৈতিকতা, অর্থ সব
ভেঙে পড়তেছে। এই শূন্যতাই নিহিলিজম। কিন্তু হাসান রুবায়েতের কবিতায় দেখা যায় এই শূন্যতার ভেতরেও এক ধরনের ইমানের আকুতি। সে পুরোপুরি নিহিলিস্ট না, আবার সম্পূর্ণ প্রশান্ত বিশ্বাসের জায়গাতেও দাঁড়ায় না, বরং সে মাঝখানে ঝুলে থাকে। সে উচ্চারণ করে, আমরা এইভাবে নিহিলিজম ধরে ভাবছি প্রতিদিন, অহেতু নির্বাণ। এই লাইনে কবি দেখাইতেছেন যে আধুনিক মানুষের যে ট্র্যাজেডি, সে শূন্যতার দর্শন দিয়ে মুক্তি খুঁজতেছে, ফলে মুক্তিটাও হয়ে যায় অর্থহীন। এইখানেই রুবায়েতের কবিতা গুরুত্বপূর্ণ। সে আধুনিকতার সংকটকে অস্বীকার করে না, আবার আধ্যাত্মিকতার দরজাও পুরোপুরি বন্ধ করে না। সে দাঁড়ায় মাঝখানে, অস্থির, দ্বিধাগ্রস্ত কিন্তু সৎ। আপনারা কি খেয়াল করছেন ছোট ছোট ব্যান্ডগুলো এখন মাঝে মাঝে ভাইরাল হইতেছে, এবং সেই ব্যান্ডগুলো দেদারসে ইসলামিক জোশ ঢুকাইতেছে গানের ভেতরে, আধ্যাত্মিকতা আনতেছে, রাজনীতি আনতেছে, অর্থনীতি নিয়ে গান বাজাচ্ছে। এই কারণে র্যাপারদের গানও এখন তুমুল জনপ্রিয় হচ্ছে, মানুষ সেসব খুব পছন্দ করতেছে। আপনারা অনেকেই শুনছেন ইয়া নবী সালাম আলাইকা, আবার একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, নয়ন ভরে তোমায় দেখব, আবার কোন সাধনে পাবো তোমারে, মন মাঝি খবরদার, কথা ক আওয়াজ উড়া, ব্যবসার পরিস্থিতি। এই গানগুলা মানুষের মুখে মুখে ছড়ায় পড়ছিল। আর এইদিকে লাখ লাখ টাকা খরচ করেও, মার্কেটিং করেও কালচারাল মামা খালারা পাবলিককে গান খাওয়াইতে পারতেছেন। এর পেছনের কারণ কি খুঁজে দেখছেন? বাংলাদেশে মুসলমানদের আবেগ, চিন্তা ভাবনা, দুঃখ বেদনা এইগুলা মেইন স্ট্রিম হিসেবে পরিচিত আর্ট কালচারে ধরা পড়ে না বইলেই মানুষও গ্রহণ করে না। এক সময় বাংলাদেশে সিনেমা একটা বড় ধরনের শিল্প ছিল, প্রচুর মানুষ সিনেমা দেখতে যাইতো। ঈদের দিন মনে আছে কত মানুষ সিরিয়াল ধরে, একটা আলাদা টার্গেটই থাকতো, তাদের একটা এজেন্ডাই থাকতো যে ঈদের দিন সিনেমা দেখতে যাবে, মান্নার সিনেমা দেখবে, বায়ের সিনেমা দেখবে। কিন্তু এখন আর দেখে না কেন? কারণ এখন তারা সিনেমায় বাংলাদেশকে খুঁজে পায় না। বাংলাদেশের মানুষের কালচারাল রিপ্রেজেন্টেশনটা নাই, তাদের মনের কথা নাই, তারা কি চায়, কি ভালোবাসে, কি ঘেন্না করে, কি নিয়ে হাসাহাসি করে, কি তাদের কষ্ট দেয়, তাদের দুঃখ কিসে, এসব যদি একটা দেশের মেইন স্ট্রিম হিসেবে পরিচিত আর্ট কালচারে ধরা না পড়ে, তাইলে বাংলাদেশের মানুষই বা কেন আপন করে নেবে? তো এদিক থেকে হাসান রুবায়েত প্রো পিপল হইতে পারছেন বলেই, বাংলাদেশের মুসলমানদের কালচারাল রিপ্রেজেন্টেশন করতে পারছেন বলে মানুষ তাকে গ্রহণ করতেছে। সে কি জনপ্রিয়তার জন্য এইসব করতেছে? আমার তো মনে হয় না। এই দেশের মধ্যবিত্ত এলিট শ্রেণীর কাছে কিংবা তাদের যে মিডিয়া মেইন স্ট্রিম হিসেবে পরিচিত, সেখানে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় হইতে গেলে যেসব উপায় বা পদ্ধতি আছে, যেরকম প্রথমে বামপন্থার দিকে ঝুঁকে পড়া, পরে চামেকাইটা পড়া, কিংবা প্রথমে ইসলাম বিদ্বেষ, পরে আবার ইসলামে ফেরত আসা, এইগুলার কোনো পথই উনি বাইছে নেন নাই। উনি সোজা পথে হাঁটছেন, শুরু থেকে ফাইট করার চেষ্টা করছেন বিদ্যমান ভাষা, ন্যারেটিভ সিস্টেম, কালচারাল হেজিমনির বিরুদ্ধে। আর এই জন্যই প্রথম কবিতাতে উচ্চারণ করতেছেন যে এত বইমাত্রিক কেন এই ভাষা। আর জনপ্রিয়তার জন্য যদি এত ভালো কবিতা লেখা যায়, তাহলে তো জনপ্রিয় হওয়া খারাপ না আর কি। এত ভালো কবিতা জনপ্রিয় হইলে তো সোনাই সোহাগা। লেখা জনপ্রিয় হয়ে উঠুক, এটা কে না চায়? তো যদি সে জনপ্রিয় হইতেও চায়, এটার ভেতরে দোষ কোথায়? মানে কম্প্রোমাইজ না করুক, তার যে কোর ফিচারগুলো সেগুলো কম্প্রোমাইজ না করুক, তাইলে তো কোনো অসুবিধা দেখতেছি না। একটা জিনিস খেয়াল করার মতো যে এই দেশে যে মূল ধারা বা মেইন স্ট্রিম বলে যেটা পরিচিত, সেইখানে যেসব জিনিস খ্যাত মার্কা, হাস্যকর, কিন্তু সত্যিকার অর্থে মানুষের কাছে এবং খোলা মনে সেইটাই আসলে ভালো জিনিস, যদি একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয় আর কি। যেই দেশের অধিকাংশ মানুষ এখনো চাষবাস করে, সেই দেশে কামলাও একটা গালি। চিন্তা করতে পারেন, ঠাট্টার শব্দ কামলা। যে দেশের অর্থনীতির ভিত্তি এখনো কৃষি, সে দেশে খ্যাত হইল গিয়া গালি। জসীমউদ্দিনকে ওরা পল্ল কবি, গ্রাম্য খ্যাত কবি বলতো। জসীমউদ্দিন খাঁটি জিনিস প্রমাণিত। আল মাহমুদকে মৌলবাদী মধ্যযুগের কবি বলতো। আল মাহমুদ আজকে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় কবি, সব থেকে আধুনিক কবি। হাসান রুবায়েত এখন তাদের কাছে হাসির খোরাক, কারণ সে কওমি মাদ্রাসার জীবন নিয়ে কবিতা লেখে, ইসলামী অনুষঙ্গ নিয়ে কবিতা লেখে, এমনকি এই দেশের মানুষের ভাষায় কবিতা লেখে। হাসান রুবায়েত তো হাস্যকরী, কারণ সে শেখ মুজিবকে আকাশ লিখে দেয় না। যাই হোক, হাসান রুবায়েতের কবিতা দেশের মানুষ গ্রহণ করা শুরু করছে, এটা একটা সুসংবাদ। এবং আমি মনে করি যে তার কবিতার বিচার বিশ্লেষণের সময় উপস্থিত হয়েছে। আমাদেরও হিংসা এবং সংকোচ দূরে রেখে তার কবিতা পাঠ করা উচিত মনে করি। হাসান রুবায়েতের বিরুদ্ধে লিবারেল এবং সেকুলারদের যেই সব আপত্তি, সেসব মূলত অজ্ঞতা এবং হিংসা থেকে।
ওরা যদি পয়রা মন্তব্য করতো তাও মেনে নেওয়া যেত। বেশিরভাগই হচ্ছে না পয়রা ফটো ফটো করা পাবলিক বলে যে হাসান রুবাইতের কবিতা কওমি মাদ্রাসা নিয়েই লেখা বেশিরভাগ, কিন্তু যদি পড়া দেখে তাহলে দেখবে যে সব কবিতার বিচারে ওইটা 5%ও না। হাসান রুবাইত যদি ইসলাম বিদ্বেষী কবিতা লিখতো, হিন্দুত্ববাদী এজেন্ডা পুরা করত, তাইলে ঠিকই মাথায় তুলে নাচতো। বাকশালী মুজিব আর তার স্বৈরাচার কন্যার গুনগান গাইলেও নিশ্চয়ই এতদিন প্রতিদান পাইতো, জনপ্রিয় হয়তো আরো বেশি হইতো, মিডিয়া বেশি বেশি ডাকতো। এর কোনোটাই হাসান রুবাইত করে নাই, ফলে জনগণই রুবাইতের একমাত্র ভরসা। বইয়ের শুরুতে রুবাইতের কৃতজ্ঞতায় 27 জন কবির নাম দেখলাম। এদের 17 জনই কলকাতার। অপর ভূগোলের ব্যাপারে কথা বলতে গেলে আবারও জসীমউদ্দিনের কথা আসে। কবি জসীমউদ্দিন জীবনের অনেকটা সময় কাটাইছেন ঠাকুরবাড়ির আঙ্গিনায়, কিন্তু তার কবিতা গানে দেখেন রবীন্দ্রনাথকে পান কিনা। তিনি রবীন্দ্রনাথের সহবত নিছেন কিন্তু সবক নেন নাই। ভাষার প্রশ্নে অবশ্য জসীমউদ্দিন কলকাতার আশ্রয় নিছেন, ফলে বাংলা ভাষার অগ্রগতির বদলে আরও পিছাই দিয়ে গেছেন। সেটা অবশ্য অন্য আলাপ। জসীমউদ্দিনের মতো রুবায়েত কবিতার জন্য সঙ্গ নিচ্ছেন অপর ভূগোলে, কিন্তু কবিতা লিখতে লিখতে আবার নিজের মাটির কাছে ফিরে আসছেন, নিজের পরিচয়কে বিসর্জন দেন নাই। একই সময়ে যদি অন্য কবিদের দিকে তাকান, তখন হাসান রুবায়েতের সেই কবিতার লাইনের কথাই মনে পড়বে যে কত ফুল জেরক্স করছে ঘ্রাণ। হাসান রুবায়েত জসীমউদ্দিন থেকে অনেক আলাদা। জসীমউদ্দিন রুবায়েতের মতন রাজনীতি সচেতন কবি ছিলেন না। ভাষার প্রশ্নে রুবায়েত জসীমউদ্দিন থেকে খুব বেশি আলাদা না, সেটা নিয়ে পরে বলতেছি। তবে পূর্বপুরুষ কবিদের মতো হাসান রুবায়েত সহজ না, আরও জটিল, আরও বিমূর্ত, আরও অর্থপূর্ণ, কল্পনাপ্রবণ, স্বপ্ন দেখাইতে সক্ষম। হাসান রুবায়েত অত্যন্ত প্রগতিশীল একজন কবি। তার কল্পনা শক্তি অতুলনীয়, তার কাব্য সাহস দুর্দান্ত। শুরু থেকে বিদ্রোহী একটা ভাব তার ভেতরে কাজ করে গেছে। বিদ্রোহী কবিতা বলতেই আমাদের কবি নজরুল ইসলামের কথা মনে পড়ে, আর মনে পড়াটাও বোধহয় খুব একটা অস্বাভাবিক না। কিন্তু হাসান রুবায়েতের বিদ্রোহ আর নজরুলের বিদ্রোহ এক জিনিস না। নজরুল বিদ্রোহ করছেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আর রুবায়েতের বিদ্রোহ শুধু সাম্রাজ্যবাদ না, তার বিদ্রোহটা আরও ব্যাপক, আরও বেশি জিনিসের বিরুদ্ধে। ন্যারেটিভ, কালচারাল হেজিমনি, ভাষা, দেশি ফ্যাসিস্ট, কলোনি, সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। ফলে তাদের বিদ্রোহের ধরন এবং ভাষাও একরকম না, সময়ও যেহেতু আলাদা, ফলে তাদের মিলাইতে চাওয়াটাও ঠিক না আসলে। ছায়া কারবালা নামক কাব্যগ্রন্থে কবি ধর্ম, মিথ, পুরাণ সব একাকার করে ফেলছেন, ভেঙে ফেলছেন সময়ের কাঠামো। অনায়াসে হোসেন আর কৃষ্ণকে পাশাপাশি বসাইতে পারেন, যশোদা আর ফাতেমাকে একই কাতারে রাখতে পারেন, শ্রীকৃষ্ণকে তিস্তার পারে শহীদ দেখাইতে পারেন, আবার রাধাকে বন্দি দেখাইতে পারেন, চাঁদ সওদাগরকে ক্রস ফায়ারে খুন দেখাইতে পারেন, স্বৈরাচার হাসিনাকে ফেরাউনের সাথে তুলনা করতে পারেন, হোসেন এবং ফেলানিকে ভাই বোন দেখাইতে পারেন, দুইজনেই এজিদের হাতে নির্যাতিত এবং নিহত। যদিও এই মিলানো একাকার করে ফেলা অনেক পাঠকই নিতে পারবেন না বলে মনে করি, কিন্তু আমাদের দেশের পাঠক যে অতটাও কঠোর না তা এইসব কবিতার পাঠক দেখলেও অনুমান করা যায়। বাংলা এবং বাংলাদেশের মানুষের ভালো মন্দ কবির কাছে ম্যাটার করে, তাদের অন্যায় নীরব থাকা কবির কাছে অসহ্য, তার দুঃখ কাব্যে ঝরে পড়ে, ব্যঙ্গে তেতে ওঠে। তাই কবি লেখেন বাংলা এখন বোবা, জিভ কাটা দেশ। তাই কবি লেখেন আমরা কথা বলি কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা। মানুষের প্রতিবাদহীনতায় কবি কটাক্ষ করেন, গণতন্ত্র ফেলে শিখেছে আঙ্গুল চোষা, উপরে দেখতে মানুষ ভিতরে তীব্র খোসা। দেশ যখন বাকশাল কানা কইরা ফেললো, তখন খানকির পোলারা আইসে মাদা গাছকার নিয়ে চিল্লাইতে। এইসব সাহসী এবং স্পষ্ট উচ্চারণের কারণে ফ্যাসিবাদী শক্তিরা হাসান রুবায়েতকে পছন্দ করবে না তার বলার দরকার নাই। এমনকি নয় বাকশালের পতন হইলেও কবির জীবন এখনো হুমকির ভেতরেই আছে, তবু তার এই সাহসকে সাধুবাদ জানাইতেই হয়। তিনি তো চাইলে আর 10 জন সহকবির মতো হইতে পারতেন, হন নাই যে সেটা তার পার্সোনাল চয়েস। এইখানেই তার অরিজিনালিটি, এইখানেই তার মহত্ব, এইখানেই তার প্রাসঙ্গিকতা। হাসান রুবায়েতের কবিতায় উৎপল কুমার বসুর প্রভাব আছে, এটা কবি নিজেও স্বীকার করেন। উৎপল কুমার বসু আর হাসান রুবায়েতের কবিতা পাশাপাশি রেখে পড়ার চেষ্টা করছে। দৃশ্য বর্ণনায় চিত্রকল্প তৈরিতে উৎপলের প্রভাব রুবায়েতের উপর দেখা গেল। সাবজেক্টের বেলায় দুজন সম্পূর্ণ ভিন্ন। উৎপল সবসময় সাবজেক্টকে সরাসরি নিয়ে আসেন। উৎপল যেভাবে আমি উচ্চারণ করেন, রুবায়েত সেভাবে উচ্চারণ করেন না, তার ভেতরে আমি খুবই কম দেখা যায়। উৎপল যেভাবে তুমি বলে সম্বোধন করেন, রুবায়েতে তুমি সেরকম নগ্ন না। উৎপল আড়াল না রেখে ব্যক্তির নাম উচ্চারণ করেন, এক ধরনের সরলতা আছে, কিন্তু রুবায়েত সরাসরি নাম নিলেও দূরে দাঁড়ায় থাকেন, দূরত্ব স্পষ্ট বাইজা ওঠে।
টেক্সট ঘনিষ্ঠতার ঘোষণা দিলেও অনুভব জটিলতায় আজ করে। উৎপল কুমার বসু মোটা দাগের সহজ, পড়তে আরাম, ব্রেইন রট পাঠককে দুদণ্ড শান্তি দেয়। রুবায়েত জায়গায় জায়গায় আরেকটু জটিল, অনেক সময় পড়া চালায় যাওয়া মুশকিল। ব্রেইন রট পাঠকের মাথা আরও গরম করে তোলে। ফেসবুক স্ক্রল করতে করতে যেমন একঘেয়েমি আসে, যতই ভালো আর আগ্রহ জাগার জিনিস হোক মনে হয় এই পর্যন্তই। আল মাহমুদের প্রভাবও রুবায়েতের ভেতরে আছে। কবি নিজেই সেই দায় স্বীকার করেন। এই সততাকে আমি ভালো চোখে দেখি। তবে আমার পাঠে মনে হয়েছে আল মাহমুদকে অনেক দিক দিয়ে রুবায়েত ছাড়ায় গেছেন। মানে যেসব জিনিস আল মাহমুদ লেখেন নাই, যেসব জিনিস খেয়াল করেন নাই, রুবায়েতের চোখে সেসব ধরা পড়ছে। এটা আল মাহমুদকে ছোট করা কিংবা রুবায়েতকে বড় করা সেরকম না। আসলে ছেলে তো বাপকে ছাড়া যাইতে পারে, সেরকমই রুবায়েত আল মাহমুদকে ভাবে, ভাষায়, বিষয়ে অনেক দিক দিয়ে ছাড়ায় গেছেন। অনেক কবিতায় হাসান রুবায়েতের উপর জীবনানন্দ দাশের প্রভাবও খেয়াল করছি। মানে অনেক বাক্য পড়তে গেলে সরাসরি জীবনানন্দ দাশের কথা মনে পড়ছে। আর এই দেশে সনেট লিখতে গেলে তো জীবনানন্দ এবং আল মাহমুদের প্রভাব বা তাদের পাশ কাটা যাওয়া মুশকিলই। কবি নিজেও সেসব স্বীকার করেন। তবে রুবায়েতের ভেতরে যেটা বিশেষ সেটা হলো তিনি কবিতার জন্য মধ্যযুগেও গেছেন, মধ্যযুগের ছন্দ ফর্মও নিছেন। বিশেষ করে চণ্ডীদাস, ময়মনসিংহ গীতিকা, ভারতচন্দ্র রায়গুণাকর, রামপ্রসাদ সেন, তাদের প্রভাবও কবির কবিতায় প্রবলভাবে আছে। আপনি যদি বিশেষ করে শেষের দিকের কবিতাগুলো পড়েন, বিশেষ করে ছায়া কারবালা, মারাত্মকভাবে আছে। এছাড়াও হাসান রুবায়েতের ভেতর নজরুল, তারপর আব্দুল মান্নান সৈয়দ, গৌতম বসু, এমনকি মজনু শাহর প্রভাব দেখা যায়। এইসব নিয়ে কবিরা এবং সমালোচকরা আরো বিস্তারিত আলাপ করবেন, আশা করি ওনারা আরো ভালো বলতে পারবেন। আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। এখন বলবো এই 12টা বইয়ের ভেতর কোন কোন বই আমার ভালো লাগছে আর কোনগুলো কম পছন্দ হয়েছে। প্রথমে পছন্দের বইগুলোর কথাই বলি। এই বইগুলো পছন্দ করার কারণ হইল পলিটিক্স, কালচারাল পলিটিক্স, স্যাটায়ার, ভাষা, সব নানা কারণে এগুলো বেশি পছন্দ হয়েছে। আরও নানান বিষয় আছে। পছন্দ করা বইয়ের ভেতরে আছে এমন ঘন ঘর ফ্যাসিবাদে। এটা পছন্দ করার কারণ কবির বিদ্রোহ, প্রতিবাদ, স্যাটায়ার, ভাষাও। এরপরে আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আধ্যাত্মিকতা, কালচারাল পলিটিক্স, ধর্ম, রাজনীতি। আরেকটা হলো গ্রিস পেরোলে অন্য ঋতুর দেশ। এইটা ব্যক্তিগত পছন্দ, আবার অন্য সব কারণও আছে। মুসলমানের ছেলের কবিতার বইটাও আমার খুব ভালো লাগছে। এটা আইডেন্টিটি ক্রাইসিস, কালচারাল পলিটিক্স, ব্যক্তিগত পছন্দ, নানান কারণে এটা আমার ভালো লাগছে। এরপরে ছায়া কারবালা, এটা পলিটিক্স, স্যাটায়ার, ধর্ম, তারপরে মিথ, পুরাণ, ছন্দ, ফর্মের কারণে আমার এটা পছন্দ হয়েছে। আর শেষ যেটা সেটা হলো আমরা কথা বলি কেননা নীরবতা, ফ্যাসিস্টের ভাষা। এটা পলিটিক্স, স্যাটায়ার, ভাষা, এইসবের কারণে আমার ভালো লাগছে। এটা আমার লিস্টে অল টাইম ফেভারিট হিসেবে যোগ হবে। এরপরে বলি অপছন্দের কবিতার বই নিয়ে। অপছন্দ বলতে এই বইগুলো আসলে অতটা টানে নেই, আমাকে রিলেট কম করতে পারছি। এই কবিতাগুলো ছন্দ, ফর্ম, ভাষার জটিলতা, নিজেকে প্রমাণ করার এক ধরনের তোড়জোড় ছিল কবির ভেতরে। যদিও এই বইগুলো অনেকেরই প্রিয় এবং এই বইগুলোর ভেতরে আমারও অনেক প্রিয় কবিতা আছে, কিন্তু পুরা বইয়ের বিচারে এটা কম পছন্দ আর কি। তো 1 নম্বরে হইলো ঘুমন্ত মার্কারি ফুলে, 2 নম্বরে মিনগন্ধের তারা, 3 নম্বর আনোখা নদী, 4 নম্বর মাধুরাঙ্গা তীরে, 5 নম্বর তারাধুলি পথ। আর শেষ মেঘের ভেতর হরিণ ঘুমায়। এটা তো ছড়ার বই, এটা নিয়ে আর কি বলবো, এটা ভালোই লাগছে। শেষ মন্তব্য, পাঠকের কাঠগড়ায় রায়। কবিতা শব্দ নির্ভর, ছন্দ নির্ভর, ইমেজ নির্ভর একটা জিনিস। তবে কবিতা তো শব্দ, ছন্দ, ইমেজ ছাড়া যাওয়ারও ব্যাপার। সাহিত্য যদি লেখকের সহিত পাঠকের মিলনকে বোঝায়, তো হাসান রুবায়েতকে সেই বিচারে সফল বলতে হবে। একজন নগণ্য পাঠক হিসেবে সেটা আমার পক্ষ থেকে স্বীকারোক্তি। হাসান রুবায়েতের কবিতা আমার ভালো লাগে এবং এখন থেকে সে আমার প্রিয় কবিদের একজন। এই ধরনের কথা বলার ভেতরে রিস্ক আছে, কিন্তু রিস্কটা আমি আসলে নিতে রাজি। এর ভাষায় বলতে চাই যে হাসান রুবায়েত আমাদের সময়ের শ্রেষ্ঠ কবিদের একজন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে হাসান রুবায়েত বাংলাদেশের সাহিত্যে, বাংলা ভাষা সাহিত্যে স্থায়ী আসন পাইতে যাচ্ছেন। তার কবিতা পড়া বন্ধ রাখলে কবির কিছু যাবে আসবে না, বরং পাঠক হিসেবে আমরাই রসগ্রহণ থেকে মাহরুম হব।